প্রিয় ব্যক্তিত্ব, জাতীয় পুরস্কার প্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় মনির খানকে এখন সম্মাননা প্রদান করা হবে। আমি মঞ্চে উপবিষ্ট সকলকে সম্মাননা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সম্মাননা প্রদান শুরু হয়েছে। দর্শক সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন কিংশুক সম্মাননা প্রদান করা হচ্ছে এবং কিংশুক সম্মাননা 2020 যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের হাতে। সম্মাননা তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন। আমরা ইতিমধ্যে সম্মাননা প্রদান শেষ করলাম। এবারে আমরা যার কথা শুনবো বলে অধিক আগ্রহে বসে আছি, অনেকটা সময় ব্যয় করলাম আমরা আমাদের শ্রদ্ধেয় কণ্ঠশিল্পীর জন্য। এবারে আমি মঞ্চে তার জীবনের ছোট ছোট বড় বড় অনেকগুলো কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। তার ছোটবেলা, তার মধ্যকাল, তার বর্তমান সময় সবকিছু বলার জন্য অনুরোধ করছি জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানকে মঞ্চে কিছু বলার জন্য আহ্বান করছি। মনির খানকে আজকে কিংশুক ম্যাগাজিন কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান উপস্থিত মঞ্চে আসন গ্রহণ করেছেন অনেক আগে, চমৎকার বক্তব্য রেখেছেন উত্তম চক্রবর্তী। উপস্থিত রয়েছেন, তার কথা আমরা শুনেছি, তরুণ কবি সুমন শিকদার। কিছুক্ষণ আগে তার একটি বই কবিতা ও কবিতার ভাবনা শিরোনামের একটি বই আমাকে এবং আজকে এই আয়োজনের সম্মানিত সভাপতি তাকেও একটি বই প্রদান করেছেন। তো পরিচিত এবং বিশ্বস্ত চঞ্চল সারাইয়া ভাই আজকে এই সভার সভাপতি বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি জিয়াউল হোসেন। উপস্থিত রয়েছেন আমার স্যার। আমি আতঙ্কুর স্কুলে যখন হাই স্কুলে পড়াশোনা করতাম, আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আমার বড় বোন পড়েছেন স্যারের কাছে, আমিও পড়েছি। বিমল ভৌমিক স্যার। আমি বলছিলাম প্রথমে ভাইকে ফোন করে যে স্যার যেন থাকে, বহুদিন দেখি না থাকে। আমি এসে আমার খুব ভালো লাগছে স্যারের দেখা হয়েছে। স্যার খবর দিলেন যে রুগী কেমন আছে। আমার বোন বড় বোনের নাম রুগী, খবর দিয়েছিলাম আমাদের। এখানে উপস্থিত হয়েছেন আমার দীর্ঘদিন আগে, আমি মাস্কের মধ্যে চেহারাটা হালকা দেখেন, তখন
চিনে নিয়েছি, কিন্তু আমি পরবর্তীতে আরো শিওর হলাম অন্তর ভাইয়ের কাছে যে মাজেদ ভাই কিনা। মাজেদ ভাই যখন আমি গান বাজনা করতাম, তো প্রায় সন্ধ্যায় বেরিয়ে রেখে আমাকে চা খাওয়া হতো। তো মাজেদ ভাইয়ের তখন একটা গ্রুপ ছিল, ওনারা একসাথে চলতেন। তো বিশেষ করে বিশেষ নজরে আমাকে একটু ভালোবাসতেন মাজেদ ভাই। তো প্রায় সময় এটাকে আদর করতেন যে তুই তোর জায়গাটা ধরে রাখ। তো সেই মানুষটির কাছে দিয়ে আমার ভালো লাগছে। উপস্থিত রয়েছেন এখানে, আমাদের ছিলেন এখানে এক মুরব্বী এম সিদ্দিক সাহেব, উনি চলে গেছেন বলে নামাজ পড়তে, এখন আসেন না, তো পরবর্তীতে আসেন। আমাদের রয়েছেন এখানে ইমরান ভাই, আমরা একই পরিবার বলতে যে শুধু বাবা, চাচা, দাদা, ভাই বলে যে পরিবার হয় তা না, আমরা সঙ্গীত পরিবারের একজন মানুষ, আমরা সুরের মানুষ, কখনো একটা দূরের নয়, এক বন্ধনে আমরা অবদান করি। উনি ব্যক্তিগত জীবনে উনি আছেন ডিফেন্সে আছেন, তো সেখানে থেকেও এই মেশিন গানকে উপেক্ষা করে যে সঙ্গীতে এই গানকে ধরে রেখেছে, এটা কিন্তু বিরাট একটি ব্যাপার, বিরাট একটি ব্যাপার। তাকে ধন্যবাদ, তাকে পরখ করে আমরা ধন্যবাদ সম্ভব না। মেশিন গানের মাঝে এই গান একেবারেই বেমানানো হয়ে যায়, তারপরও সে ধরে রেখেছে। আমাদের এখানে রয়েছেন আরো বিদুল ভাই রয়েছে, উনি লেখেন, চমৎকার লেখেন। আমার কাছে সত্য একটি বাবাকে নিয়ে একটি গান পাঠিয়েছেন, আমি দেখেছি। তো সেই ব্যাপারে আমি কথা বলবো বিদুল ভাইয়ের সাথে, যে উনি প্রতিনিয়তই আমাকে নক করেন যে গানটি কখন কীভাবে কী করা যায়। তো সেই বিষয়ে আমি আলাপ করবো বিদুল ভাইয়ের সাথে আমি পার্সোনালি। আমাদের এখানে রয়েছেন আখতারুজ্জামান ভাই, খুব ভালো মানুষ, ভালো মানুষ। এই মাত্র এসে উপস্থিত আমার ছোট ভাই পুতুল, চমৎকার। এই পশ্চাত্তরে বর্তমানে যে সমস্ত ছেলেমেয়েরা গান বাজনা করছে, তো সাংঘাতিকভাবে সবাইকে হেল্প করছে, এবং ওর মাধ্যমেই এখানে সঙ্গীত চর্চাটা বেশ জাঁকজমক পূর্ণভাবেই চলে। আমার ভাইপো আছে এখানে, ভাতিজা তরিকুল, ওদের সাথে একসাথে বসে ওর কাছে সব খবর পাই। এখানে রয়েছে পায়েল, ও গান আমি খুব পছন্দ করি, চমৎকার গান করে। তো আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর যার কথা সর্বশেষ আমি বললাম, এই কারণেই বলতে চাচ্ছি, ইউনুস আলী মোল্লা। ইউনুস আলী মোল্লা, আমি ছোট্ট কথাই বলি, আমি যখন 1927 সালে ম্যাট্রিক পাস করলাম, ঠিক তখনই বাবা একটি হারমোনিয়াম কিনে দিলেন। যে রেজাল্ট বের হওয়ার 3 থেকে 3.5 মাস যে দীর্ঘ সময়, এই সময়ে টকবকে যৌবনের ছেলে নষ্ট হতে পারে, বিভিন্ন দুষ্ট চক্রে মিশে যেতে পারে, এই আতঙ্কে বাবা একটি হারমোনিয়াম কিনে দিলেন, যে একটু গুনগুনে গাইতাম, সাথে সুরের মধ্যে আমি ডুবে থাকি। ঠিক সেই অপরাধটা আমার নজরে আনলো আমাদের এলাকার হুজুররা। তো তারা বেধড়ক একটু ব্যবহার করলো, যেটি মানানসই ছিল না। আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, বাবাও আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমি অল্প করে বলছি, তখন প্রাণের ভয়ে এবং গানের তাগিদে রাতের অন্ধকারে একটি ইউরিয়ার বস্তার মধ্যে বইগুলো এলোমেলোভাবে সাজিয়ে একটা হ্যারিকেন নিয়ে বাইসাইকেল চালিয়ে আমি বাড়িবাগানের ভিতরে চলে আসছিলাম। এসে নিজের বাসায় উঠছিলাম 1927 সালে কোনের সন্ধ্যায়, আমার নির্দিষ্ট তারিখটা মনে নাই। আমার এই আশা দেখে এবং সাইকেল রেখে যখন আমি খুব তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে নিজের জীবন রক্ষা করার আতঙ্কে ছিলাম, তখন ছোট ছিলাম, তখন ভাবি আমাকে বললো, কি হয়েছে তোমার? এমন যে আমাকে তাড়া করেছে, আমি দৌড়ে চলে আসছি। তখন ভাবি তার মতো করে সে বললো যে আমি আছি, কেউ কিছু তোমাকে বলে না, তোমার সাথে থাকবো। তো সেখানে থাকলাম। সেই ছায়া, সেই মায়া, সেই মমতা, সেই ভালো লাগা, ভালোবাসা আজ কি পরিমাণ কমেনি আমার লোকে। তারপরে পশ্চাৎপুর স্থায়ীভাবে থাকার ব্যবস্থা, বাবা বললেন যে তোমার গান যেহেতু শিখতেই হবে, বাড়ি থাকলে ওরা প্রতি মুহূর্তে ডিস্টার্ব করবে, তুমি পশ্চাৎপুরে থাকবে। তখন আমি নাজমা হোটেলের মালিক, আমাদের খালু ভাই মাহাতাব নামে, ওনার ওই হোটেলটি তখন কমপ্লিট হয়, নতুন করে শুরু হয়েছে, ওই একটা রুম আমি তখন থাকতাম, গান করতাম আর ভাত খেতাম লোকের বাসায়। তো সেখান থেকে আজ
হাঁটি হাঁটি পাপকের এই পর্যন্ত। আর এই ফ্লোরটা আমার কাছে, আমি আজকে একটু বিয়াদবি করেছি, সবার কাছে ক্ষমা চাই। আমি জুতা পায়ে গিয়ে ফ্লোরে আমার আসাটা উচিত হয়নি, কিন্তু ঠান্ডা প্রচুর, যার কারণে বাধ্য হয়ে আমি জুতা পায়ে রেখেছি। প্রতি মুহূর্তেই নিজেকে অপরাধী মনে হচ্ছে, খুব ভীষণভাবেই আমি নিজেকে নিজেই দায়ী করছি, কারণ এখানে আমার অনেক স্মৃতি। এখানে স্বপন চক্রবর্তী আমার শিক্ষাগুরু, আমার সঙ্গীতের শিক্ষাগুরু। এখানে রেজা হোসেন স্যার আমার জীবনের প্রথম যে হাতে খড়ি দিয়েছিল, সা বলা শিখিয়েছিল, সা নোটটি আমাকে ধরেছিলেন। সেই স্যারের কাছে আমি এখানে এই ফ্লোরে বসে গান শুনছিলাম। এই ফ্লোরটি আমার জীবনের, আমার হৃদয়ের যে পাতাটি আছে, সেই প্রথম পাতায় এই ফ্লোরটি সমস্ত মানচিত্র লেখা আছে, সমস্ত মানচিত্রে আঁকা আছে। তাই এখানে আসতে গেলে আমার সিঁড়িতে উঠতে গিয়েই জারুল ভাই বলছিল তুমি ওঠো, তেমন ছিল না, আমি উঠতে পারতেছি না, কারণ কেউ একজন সামনে না গেলে সিঁড়িতে প্রথম পা দেওয়াটা আমার জন্য একটু খুবই কষ্ট হয়ে যায়। এখানে আপনাদের কাছে হয়তো আমার অনেক গল্প জমা আছে, কিন্তু আমার কাছে আপনাদের কোনো গল্প নেই, আমার স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। এই জায়গাটি আমার জীবনে আমার এখন শরীর কাটাতে উঠেছে, কারণ আমি বলতে পারছি না। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। আমি এখানকার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আত্মীয়, আপনাদের বন্ধু, আপনাদের কাছে, আপনাদের ভালোবাসার, ভালো লাগার, মমতার, মায়া, সে জায়গায় আমার এখানে বলার কিছু নেই। সেই কারণেই যখন জারুল ভাই বললো যে পাঠাগারে অনুষ্ঠানটি হবে, আমি না করতে পারি না যে এই জায়গাটা অনুষ্ঠানটি করবো না, কারণ এই জায়গাটায় প্রচণ্ড ঠান্ডা, খালি পায়ে থাকাটাও মুশকিল, কারণ আমি যেহেতু গানের মানুষ, আমার কণ্ঠটুকুই আমার বুঝি। এই কারণে আমি গ্রামে থাকলেও দিয়ে বললাম মাপলা জড়াই থাকি। আমি মাপলা এনেছি, আমি বড় জ্যাকেটও এনেছি, নির্ভর বাসায় দেখে এসেছি। আর যেতে গেলে আমি এসেছি একটা ইজি বাইকে, কারণ আমি গাড়ি আনি না, ঠান্ডা লাগবে, যার কারণে আমার প্রস্তুতি আমি নিয়ে এসেছি। এই জায়গাটা আমার কাছে ওইরকম একটি লোমহর্ষক একটি স্থান, যে স্থান থেকে আজকে আমার যতটুকু এসেছি, এই জায়গা আমার সবচেয়ে বড় শক্ত একটা জায়গা। এখান থেকে যাদেরকে হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এখানে বসে ওই নেম প্লেটটি দেখছিলাম যে গোলাম মিয়া লেখা আছে, আমি বামে একটু পড়লে গোলাম মিয়া শব্দটা আমি দেখতে পাচ্ছিলাম ওখান থেকে। তো ওনার শব্দটি পড়ার সাথে সাথেই ওনার পুরো চেহারা, ওনার সেই পাজামা, পাঞ্জাবি, সেই জুতা, সব কিছু আমার চোখের সামনে একেবারে ভেসে উঠলো, চিত্রকল্প ভেসে উঠলো। উনি আমাকে প্রতিনিয়তই আদর করে বলতেন যে তোর কিন্তু সম্ভাবনা আছে, তুই কোনোভাবেই পিছিয়ে উঠবি না, এগিয়ে যা, যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলিস। আমি তখন সমুদ্রের বাসায় যেতাম, ওই সমুদ্রের বাসার বাড়ির সামনে যে ঘাসের জায়গা ছিল, আমি ওখানে রিঙ্কু ভাই থাকতো, মোজাম্মেল ডাক্তার সাহেবের ছেলে, ওই ঘাসের পরে যেতাম, কাগজদা তবলা বাজাতো, ওখানে আমরা গান বাজনা করতাম। তো উনি যখন যাওয়া আসা করতেন আমাকে ডেকে একটু আদর করতেন। তো সেই স্মৃতিগুলো কোচ্ছাদপুর আসলে আমার, যদিও জন্মসূত্রে আমার বাড়ি মহেশপুর থানায়, কিন্তু আমি এখনো কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে বা কোনো ফর্ম পূরণ করতে গেলে আমি ভুলে আমার থানা কোচ্ছাদপুর লিখে ফেলি। পরে আমি হয়তো যখন স্মরণে আসতে মুছি, কারণ কোচ্ছাদপুর এই জায়গাটি আমার কাছে এত আপন, এত প্রিয়, এত ভালো লাগে। আমি কোনোভাবে কোচ্ছাদপুরে আমি জন্মগ্রহণ করি নাই এই কথাটি আমি ভাবতে পারি না, আমার কষ্ট হয়। কারণ এখানেই আমার বেড়ে ওঠা, এখানে সব কিছু, এখান থেকেই বাড়িতে যেতে গেলেও এর উপর দিয়ে যায়, আমি বাড়ি থেকে ঢাকা যেতে গেলেও কোচ্ছাদপুর হয়েই আমি যাই। যার কারণেই আমার এখানেই সব কিছুতেই যেন একেবারে অঙ্গাঙ্গিভাবে একবার বিনিশুতার মালার মতো দেখে গেছে সারা জীবনের শরীরের সাথে। আর তেমন কিছু কি বলবো, আর মায়ের কাছে ছেলের গল্প কি হবে, এখানে আমার মায়ের জায়গা। তো সে ছেলে কখনো বড় হয় না। কিছু কিছু সময় চঞ্চল ভাই বারবারই আমাকে বলছিলেন, সে খুব লজ্জা পাচ্ছিল যে মনে এখানে লোকজন বেশি আসে নাই, যে দেখে তোমার ভীত হওয়ার কিছু নয়, অসন্তুষ্ট হওয়ার কিছু নয়। আসলে মানুষ কম বেশি বড় কথা নয়, কম বেশি বড় কথা নয়। একটা মানুষের অন্তর থেকে দোয়াটাই সারা পৃথিবী জয়ের সমান শক্তি আমি অর্জন করতে পারি। এখানে যারা এসেছেন আমি মনে করি এক একজন এক এক লক্ষ মানুষের সমান। এক একজন মানুষের মানসিকতা, এক একজন মানুষের ভালো লাগা, ভালোবাসা, এক একজন মানুষের দোয়া আমার জীবন সারা পৃথিবী জয়ের মতো শক্তি নিয়ে আজকে পেলাম। কারণ এখানে চেয়ার ভরা মানুষ, হল ভরা মানুষ বা মাঠ ভরা মানুষ থাকলে কি হবে? জনসংখ্যা প্রচুর থাকে, মানুষ কজন থাকে? আমি লন্ডনে গিয়েছিলাম আমার এক কাকার বাসায়, প্রথম আলোর হেডিংয়ে লেখা ছিল বাংলাদেশের 16 কোটি জনসংখ্যা।
তো উনি তখন সিলেটি ভাষায় বললেন, বারে বা 16 কোটি জনসংখ্যা মানুষ কি তা? তো আসলে কথাটি সত্যি, জনসংখ্যা হতে পারে প্রচুর, মানুষ কয়জন? আমি মনে করি এখানে যারা এসেছেন সঠিক, সত্য এবং প্রাণের মানুষ, অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ, আমাকে সামনে দেখার মানুষ, আমাকে সামনে এগিয়ে দেওয়ার শক্তি যোগানোর মানুষগুলো এখানে। আমার জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ দরকার নেই, এরাই আমার যথেষ্ট। এখানে যা আছে এই আমার কোটি কোটি মানুষ। সেই কারণে তারপরেও সময় ভালো না, করোনা কাল, এই করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে চলা সবারই প্রয়োজন, কারণ প্রত্যেকের সাথেই তার পরিবার, তার সমাজ, তার অনেক দায়িত্ব রয়েছে, যার কারণে নিজে সুস্থ থাকা, অপরকে সুস্থ রাখা নৈতিক দায়িত্ব বর্তমান সময়ে। এই জন্য আমি খুবই খুশি যে অতিরিক্ত মানুষ হয়ে সেখানে যদি আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তাম, সেটা আজকের অনুষ্ঠান ভালো করার থেকে মন্দে বেশি পরিণত হবে। যার কারণে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি কি পেলাম সেটা বড় কথা নয়, এই পুরস্কারটি আমার জীবনে আজকে শ্রেষ্ঠ পুরস্কার। আমি বাংলাদেশে আপনাদের দোয়ায় পরপর 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি হ্যাট্রিক করেছি। আমি অনেক ধরনের পুরস্কার পেয়েছি, দেশে বিদেশে বহু পুরস্কার আমি পেয়েছি, কিন্তু মায়ের হাতে পুরস্কার, বাবার হাতে পুরস্কার, আমার জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কার হলো কোটচাঁদপুর কলেজ যখন রবীন্দ্রনাথের গান গাচ্ছিলাম, আমি জানি না আমার বাবা দর্শক সারি দাঁড়িয়ে আছেন, গান শেষ করার পরে পাবলিক হাততালি দিয়ে ওয়ান মোর করছে, ঢাকা থেকে শিল্পী এসছে, আমাকে একটি গান গাইবার কথা বলেছিল, পরপর 3টি গান গাওয়ার সুযোগ পেয়েছিল দর্শকের চাপে। 3টি গান শেষ করার পরে উপস্থাপক ঘোষণা করলেন যে দর্শক সারি থেকে মোহাম্মদ মাহবুব আলী খান মনে মনে গান শুনে 100 টাকা পুরস্কার দিলেন। তখন শব্দটি আমার বাবা, আমার নাম মনে হলো যে আমার বাবার নাম, সে 100 টাকা আজও বেঁধে রেখেছি। আমার জীবনের সবচেয়ে মূল্যবান পাওয়া আমার বাবার দেওয়া সে 100 টাকা। আর আজকে সবচেয়ে দামি পুরস্কার, আজকে আমার পাঠাগার থেকে এই পুরস্কারটি হাতে নেওয়া। কজনের সামনে নিলাম, কত লক্ষ মানুষের সামনে নিলাম, বড় কথা নয়। এটি আমার জীবনে আরো গতি বাড়িয়ে দেবে, আরো প্রতিশ্রুতি, আরো লক্ষ্যে পৌঁছাতে, আরো নিজের জায়গা শক্ত করতে, নিজের চর্চায়, নিজের মননশীলতায়, নিজের মানসিকতা আরো পোক্ত করতে সহযোগিতা করবে এই পুরস্কারটি। আজকে থেকে আমি এখানে আরো প্রতিজ্ঞা করে গেলাম আপনাদের সামনে যে আমার যদি মনের মধ্যে কোনো দুষ্টুমি এসে থাকতো যে আমি তো বড় শিল্পী হয়ে গেছি, আমার তো আর কিছু দরকার নাই, মনির খান বলে সবাই চিনে, আমার আর কি দরকার, যদি সেটুকু ভুল করেও মাথায় এসে থাকে, আজকে থেকে সেটুকু হারিয়ে যাবে। শিক্ষা নতুন আলো আমার জীবনে যুক্ত হবে, কারণ যেখানে মানুষ বলে যেখানে হারায় সেখানে খুঁজতে থাকে। আমি এখানে বহু বছর আসি নাই, কারণ আসার সুযোগ পাই নাই। আমার সারা শরীর কাঁপছে, কারণ এই জায়গাটি এমন একটি জায়গা আমার কাছে, আমরা যেখানে চর্চা করি সেটি আমার কাছে মসজিদ। আমি একজনকে একদিন খুব বকা দিয়েছিলাম, আমি স্টুডিও গান গাচ্ছি, ও আবেগে আমার কাছে দেখা করার জন্য, ছবি তোলার জন্য ও জুতা পায়ে ঢুকে গেছে। আমি ধমক দিয়ে বের করে জুতাটা খুলিয়েছিলাম এবং তাকে অনেকভাবেই বাজে কথা বলেছিলাম যে আমার এটা মসজিদ, আমি এখানে ইবাদত করি, তুমি কেন জুতা পায়ে বসেছো? তো সেদিন আমি বললাম যে এখানে জুতা পায়ে সেটা আমি রীতিমতো বেয়াদবি করেছি, আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করবেন, কারণ এটি আমার একটি ইবাদতের জায়গা ছিল, এটি আমার আরাধনার জায়গা, সাধনার জায়গা। এখানে পায়ের আছে, আমাদের আরো কিছু ছোট্ট মেয়ে দেখলাম তারা সঙ্গীত চর্চা করে, ইমরান ভাই আছে। সঙ্গীত এমন একটি শক্তিশালী মাধ্যম, সারাদিন বক্তব্য দিয়ে 10টা মানুষকে কনভিন্স করা যায়, সারাদিন বক্তব্য দিয়ে 5 জন মানুষকে নিজের মানুষ বানানো যায়, কিন্তু 5 মিনিটের সঙ্গীত বিশ্ব জয় করা যায়। যেমন বলেছিলেন আমার দাদাবাবু, যে উনি বললেন উত্তম চক্রবর্তী, যে স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করে যুদ্ধ জয়ী হওয়ার জন্য শক্তি অর্জন করেছিল। তখন আমরা বিনা অস্ত্রে দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হলো কি করে, তাহলে অস্ত্রটা কোথায়? তখন এই সঙ্গীত অস্ত্র হিসেবে মানুষের শক্তি দিয়েছিল। শক্তি এমন ধারণের একটি জায়গা, শক্তি এমন শক্তিশালী একটা সঙ্গীতের জায়গা, সারা পৃথিবীকে জয় করতে 5 মিনিট সময়, অনেক সময়। এটা আমরা দেখেছি, কারো রইল ভূকম্পার। আজও পর্যন্ত যখন এই গানটি বাজে, যখন আমাদের ব্লাড বয়েল হয়ে গেল, চল 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 উঠে দোকানে বাজে মাতাল, এই সমস্ত গান শুনলে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই সমস্ত গান শুনলে এখনো পর্যন্ত আমাদের রক্ত বয়ে যায়। তো সেই কারণে সঙ্গীত খুব শক্তিশালী একটা জায়গা, এখানে সাধনা রাখতে হয়। আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখনো প্রতিনিয়ত চর্চা করি। আমি কমপক্ষে 3 ঘন্টা এখনো চর্চা করি। আমি যখনই সুযোগ পাই তখনই আমি ভাঙন নিয়ে বসি।
আমার এমনও দিন আছে এখন পর্যন্ত, আমি পাইলের উদ্দেশ্য করছি, যেহেতু ওর স্বপ্ন আছে সামনে যাওয়া, ওর মা খুব লেগে থাকে, আমরা যখনই আসি তখনই খোঁজখবর নেয়। আমি যদি বাসাতে কোনো কাজ না থাকলে 8 ঘন্টা থাকি, আমি 7 ঘন্টা আমার বসে থাকি এখন পর্যন্ত। তো যার কারণে আমার কথা হলো, যদি আমার কে করে, যদি আমাকে বাঁচিয়ে রাখার সহযোগিতা করে, কোনো ডায়লগ করার সুযোগে সঙ্গীত করে দেয়, আমি তাকে সময় কেন দিব না? আমি কেন দিব না? আমি ভালো আছি, রাস্তায় নামলে 5 জন সালাম দিচ্ছে, যেখানে যাই সেখানে মনে ভয় বসেন, চেয়ার লাগিয়ে দিচ্ছে, সম্মান পাচ্ছি, অর্থ পাচ্ছি, বেঁচে থাকার সমস্ত সুযোগ আমি পাচ্ছি, সামাজিক মর্যাদা পাচ্ছি, রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছি। এর থেকে আর কোন মর্যাদা জায়গা আছে? এখানে সময় দিলে অসুবিধা কোথায়? আমি সেগুলো মাথায় নিয়ে আমি সময় দেওয়ার চেষ্টা করি। যার কারণে যারা এখানে সঙ্গীত চর্চা করেন, আমার ভাই খুব আছে, ও খুবই ভালো ছেলে, আমি ছোটবেলা থেকে দেখেছি ওকে, যে ওর ভদ্রতা ও নমনীয়তা আজ পর্যন্ত কিন্তু সেই জায়গাটা ধরে রেখেছে। যার কারণে এখানে থাকতে গেলে একটু সবাইকে সম্মান দেওয়া, সবাইকে একটু সবার কাছে ছোট হওয়া, এটা মানুষ ছোট হয় না, ছোট হলে বড় হওয়া যায়, ছোট হলে ছোট হয় না, কাউকে সম্মান দিলে নিজে ছোট হয় না। এই জন্য চেষ্টা করতে হয় যে আমি যেন সবাইকে সম্মান দিতে পারি। সম্মান দিতে পারাটা অনেক বড় একটা ব্যাপার, কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রেই, আমি আজকে বলি মতলব স্যারের কথা, আল্লাহ তার একটা মাত্রা কামনা করছি আল্লাহর দরবারে, আল্লাহ মাকে শান্তিতে রাখি। আমি ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলাম না, আমাকে ফোন করলো, বাপ তুমি কোথায়? স্যার আমি ঢাকাতে। আমি কালকে ঢাকা আসছি, তোমাকে তোমার সাথে দেখা করতে হবে। কারণ স্যার আমি কোনো অন্যায় করেছি? বলছে না বাবা, আমি তোমাকে দেখা করতে, তো কালকে আমার মিটিং আছে, তুমি আমার জায়গায় আসবা। আমি গেলাম স্যারের কাছে, আমি সালাম করলাম। তো বললো, বাপরে তুই তো, আমি দেখতে পাচ্ছি তুই বাংলাদেশে অনেক বড় একটা জায়গায় যাবি, আমি দেখতে পাচ্ছি তো গ্রাজুয়েশনটা খুব দরকার, পরে যেখানে যাবো সেখানে ধাক্কা খাবো। তাহলে স্যার আমি কি করবো? তবে না, তো পরীক্ষা দিতে হবে। স্যার যশোর বোর্ডে আমাকে সাথে করে নিয়ে গিয়ে, যশোর বোর্ডে আমার নামে লাল কালি দিয়ে গেছে। স্যার সেসব উঠায় নিজের দায়িত্ব, নিজের পকেট থেকে টাকা দিয়ে আমার সব কিছু একদম প্রণ করে বলো যে পরীক্ষা দিতে হয়। আমি কিছুই করি না, স্যার দায়িত্ব নিয়ে পরীক্ষাতে আমার পাশ করে। তখন আবার আমার ওই ঢেউ নাটকে গান দিত, তুমি নাটের গুরু বাপকে জোড়া গুরু। তখন এই স্যার ডিসি সাহেব যেতে যেত বলতো, দেখেন আমার নাটের গুরু দেখে যান, এই যেমন নাটের গুরু গান পরীক্ষা দিচ্ছে। স্যার বলতেন যে আল্লাহ সবই দিচ্ছে, মতলব স্যার যেমন ভালো ছাত্র তেমনি সুন্দর গান গায়। দেখেন এই ঢেউ নাটকে গান দিয়ে কিভাবে একটা বাংলাদেশে একদম মাতিয়ে রেখেছে, আর পড়াশোনা এত ভালো, দেখেন কিভাবে কলম চালে গেল। আমার শুধু বলে দিচ্ছিলাম, যখন আসবো সাথে লোক থাকবে, ভুল লেখ কিন্তু কলম তুলবি না। এইগুলো হলো যারা পিতার ভূমিকা পালন করে, পিতার চোখের সামনে দেখে সন্তানের ভবিষ্যৎ। মতলব স্যার বলেছিল গ্রাজুয়েশনটা নেই, সে যে কি দায়িত্ব পালন করে গেছে, কি দিয়ে গেছে আমাকে, আমি এখন বুঝাই, আমি হাড়ে হাড়ে দিয়ে পাই। এই জন্য আমরা অনেক পিতার কাছে অনেক কিছু চেয়ে পাই না, তখন মনে মনে আমরা তাকে খারাপ জানি, যে অন্যের বাবা আমার এক বন্ধুকে এত কাপড় দিচ্ছে, এত জামা দিচ্ছে, এত কিছু কিনে দিচ্ছে, আমার বাবা কিছুই দিচ্ছে না। মনে মনে ভুল বুঝি, কিন্তু আমি পিতা হওয়ার পরে বুঝি সন্তানের মর্ম পিতা মাতা ছাড়া পৃথিবীর আর কোনো লোক যে হতে জানে না। এই জন্য মন্ত্রটা আমার জীবনে অন্যরকম আদর্শ জায়গায় রয়েছে। এরকম অনেক গল্প বলতে গেলে অনেক। রেজা খুশি স্যারের বাসায় গান শিখছি, আমরা 8-10 জন একসাথে গান শিখছি। স্যারের বাসার পাশে জানালার পাশে আমি বসেছি। আমাকে যা দিয়েছেন আমি তা পারি নাই। 16 মাত্রা টান বাদ করতে হবে, পাল্টা সারগাম করতে হবে, আমি পারছি না পারলে স্যার আমাকে ধাক্কা দিয়েছে, আমি পড়ে গেছি জানালার গর্তের মধ্যে। তা পড়ে গিয়ে ওখানে এমনভাবে আমি আটকে গেছি ওই খাটের পায়া এবং জানালার ওই গ্যাপের মধ্যে, আমি উঠতে পারতেছি না। আর সাথে যারা ছিল তারা খুব হাসাহাসি করতেছে, ওরা ভাবছে যে ওখানে পড়ে আমি ইচ্ছা করে উঠতেছি না, লজ্জায় উঠতেছি না, কিন্তু আমি দমাটতে গেছি। তখন আমি ওখান থেকে চিৎকার করে বললাম যে স্যার আমি মারা যাচ্তেছি, আমাকে ওঠা। তখন খাট সরাই আমাকে টেনে উঠতেছে। আজকে তার কথা মনে হচ্ছে যে এটুকু না আমার জীবনের মতো আসবে না। ওদের হাসি, ওদের এই আমাকে ছোট্ট করে দেখা আমার জীবনের বড় রাস্তা তৈরি করে দিয়েছে। আমার জিতছে, আমি সেখানে ফিরে আসি। আমি কোটচত্বর আসার পথে আমার কালীগঞ্জে আমার গুঞ্জন শিল্পী গোষ্ঠী ছিল, আমাদের সাবেক এমপি মান্নান সাহেবের দোতলে আমরা গান শিখতাম। 88 বন্যায় আমি যখন গান শিখতে যাবো, ওই দিনই স্যারের বেতন দেওয়া হয় 50 টাকা মাসে। আমার ওখানে হাঁটু পানি, বাবা
ছেলে বাইরে যাবে না বা যেতে দিবে না, এই কারণে বাইরে থেকে শিকল দিয়ে গেছে। আমি যখন ঘুরে দেখলাম স্যারের যাওয়ার টাইম হয়ে গেছে, আমি লাথি মেরে শিকল ভেঙে আমি সেই লুঙ্গি করে পলিথিন ব্যাগের মধ্যে প্যান্ট শার্ট নিয়ে সাইকেল দিয়ে চলে আসলাম। কোমরপুর ঘাটে এসে দেখি বন্যার সময় ঘাট লেগেছে 3 গুণ নৌকা এপারে। তখন মাগরিবের আজান হয়েছে, আমি সাইকেল উপরে রেখে ঘাটে নেমে গেছি সাঁতার কেটে নৌকা নেওয়ার জন্য। আমি ছুটে চলে গেছি 1-2 কিলো, উঠতে গিয়ে দেখি কেউ নাই, নদীর নিচে প্রচন্ড কাদা, নরম কাদা, আমি ডুবে গেছি। তখন যে কচুরি পাড়া যাচ্ছে স্রোতে, কচুরা ধরে করছি। তারপর আমি সে কালীগঞ্জ গেছি, কিন্তু বাসায় এসে মারা যাওয়ার মতো অবস্থায় চলার পরে ভাবি আমাকে সেগুলো গরম করে, তারপর আমি শিখেছি। অনেক স্মৃতি আছে যে যদি সেগুলো অর্জন করার মানুষের থাকে, যে আমাকে যেতে হবে, একটা দায়বদ্ধতা, একটা কমিটমেন্ট, আমার যেতে হবে। আমার কোনো উপায় ছিল না, আমার বাবার ধর্মকে ব্যক্তি ছিল না, ইচ্ছা করলেই বাবার কাছে যা চাইতাম দিতে পারতেন না, কিন্তু ওনার আদর্শ, ওনার দিক নির্দেশনা, ওনার কথাবার্তাগুলো আমি কোনোদিন এক চুল পরিমাণ অবহেলা করি না। আমার বাবা হয়তো এখনো 500 টাকায় তার দিন চলে, হয়তো 500 টাকাতে মাস চলে। বাংলাদেশে অনেক লোক আছে যার দিনে 5 কোটি টাকা ইনকাম আছে, কিন্তু আমার বাবা যে চুমুটা দিলে ওই 5 কোটি বাবার চুমুর কাছে কিছু নয়। এই জন্যই আমি আমার বাবা, আমার মায়ের কথা কখনো অবহেলা করি না এখন পর্যন্ত। আমার আসতে একটু দেরি হয়েছে, আমি তখন রেডি হচ্ছি, আব্বা ফোন করে বললো যে এক্ষুনি নিচে আসো। আমি বললাম যে আব্বা আমি তো রেডি হচ্ছি, পর্যন্ত যে বলছেন আপনি এক্ষুনি আসেন। আমি ঠিক ওই অবস্থায় চলে গেছি আপনার কাছে। বলছে যে ঘটনা কি করা যায়, আমি এসে আলোচনা করি, বলেন একটু কিছু বলে যাও, মোটামুটি একটু ঠান্ডা করে আমি আসি, কারণ এখন বয়স 98 বছর। ওই কথা না শুনলে মনে করে যে আমার মূল্য কমে গেছে, একটু কাছে না বসলেই মনে করে আমি অবহেলার পাত্র হয়ে গেছি। আর এই বয়সে তার বন্ধু থাকে না, সবাই তার কাছ থেকে দূরে থাকতে চায়। তো যার কারণে ওই ঢাকাতে গেলেই আমি ঢাকাতে পৌঁছাই নাই, সে ভুলে যায়, বলে আবার কবে আসবা, সে কবে গেলে আজ আসলো না। এইগুলো হয়তো আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের ক্ষেত্রেও করবে। আমি যদি আজকে তাকে সময় দিই, আমি যদি তার কথা শুনি, তো তার কাছে বসি, তার বায়নাগুলো মেটানোর চেষ্টা করি, আমার দুঃখ দিলেও হয়তো কেউ না কেউ আমার সেগুলো মেটাবে। এই জন্য কিছু করে গেলে কিছু আসবে, যার কারণে আমি চেষ্টা করি যে এগুলো মানার, এগুলো সবসময় নিজের দায়িত্ব বোধ থেকে করার চেষ্টা করি। যখন অনেক কথা বলে ফেলেছি, আমার জিয়াউল ভাইয়ের কাছে আমি অনেক ঋণী। উনি ঢাকাতে থাকতেন, ওনার কাছে অনেকবার যেতাম এই গানকে কেন্দ্র করে। যখন আমি ক্যাসেট করার চিন্তা করলাম যে কিছু গান করব, জিয়াউল ভাই, আমি নাম বলবো না, আমাকে সাথে করে নিয়ে গেলেন এক জায়গায়, বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক। তার কাছে যাওয়ার পরে আমি বুঝলাম যে প্রস্তাব দেওয়ার পরে সেখান থেকে জিয়াউল ভাই আশানুরূপ সাড়া পায়নি। ফিরে আসলাম, আমি কষ্ট পেয়েছিলাম, আমার 2 চোখের কোনায় প্রস্তুত দানা জমেছিল কষ্টে, কিন্তু জিয়া ভাই বুকটা ভেঙে দিয়েছিল। উনি বললেন যে মনে তুমি আমাকে, ঠিক আমি শব্দটা মুখে আনতে পারছি না, ভুল বুঝে না, আমি তো অন্যভাবে প্লেনে ছিলাম, ভাবছিলাম যে এরকম হবে না, যেহেতু আমি সাথে এসেছি হয়তো এত বড় ধাক্কা খাবো না, তো এটা কি হয়ে গেল। তার মানে ভাই কিছু মনে করেন না, দেখি কি হয়, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি তো আমাকে নিয়ে এসেছেন, আপনার ভালো মনে করে আসেন, এটা কি সুযোগ আপনাদের, আপনি আমার করতেন, যেহেতু আপনার কাছে মিউজিক ডিরেকশনের কোনো সুযোগ নাই, আপনি সুর করেন না, আপনি মিউজিক করেন না, একটা হেল্প চেয়েছেন, হেল্প করে না, এই যদি তার কিছু না, আজকে নয় কালকে করবেন। আল্লাহর হুকুমে সেই ব্যক্তি আমাকে দীর্ঘ বছর পরে নিজেই ফোন দিয়ে আমাকে বললেন যে মনি, তোমাকে যে এত করে গান করাবো, তুমি একটা গানে কত টাকা পাবো। তার মধ্যে আমি যাইনি, আপনার কাছ থেকে টাকা নেব। ওনাকে আমি 6 টাকা দিয়ে দিলাম, তুমি টাকা দিলেন, আমি টাকা ফেরত দিলাম, যে আপনার কাছ থেকে টাকা নেব। কিন্তু প্রথম যে কটা গান করবো আপনার কাছে টাকা নেব। তুমি তখন কেটে দিয়েছিল আমাকে জড়াই দেবে, এবং সেখানেই বলেছিল আমাকে মাফ করে দিল, আমি তোমাকে ফেরত দিয়েছিলাম। তা আমার পুরস্কার এটা, আমার আর কিছু, তাতে আমি অহংকার বোধ করি নাই। আমি মনে করেছি আমি যুদ্ধে জয়ী হয়েছি, আমি মনে করছি যুদ্ধে জয়ী হয়েছি। আমার সাধনা ছিল, আমার ধারণা ছিল যে সে ডাকবে না,
তো ডাকলে আমি প্রস্তুতি নিয়েছিলাম, কখনো তার কাছে আমি টাকাটা নিব না, প্রথমবার আমি নিই না তার কাছে। তো যাও, সে আফসোস করেছে, আল্লাহ পাক তার পৃথিবী থেকে নিয়ে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজ এইভাবেই জীবন শুরু হয়, একসময় ধাক্কা খায়, একসময় সফলতা আসে, আবার শেষ হয়ে যায়। এজন্য মানুষ কখনো বয়সে বাঁচে না, মানুষ বেঁচে থাকে তার কর্মে। তো যদি কর্ম সৎ হয়, কর্ম ভালো হয়, মানুষ মনে রাখবে। কর্ম যদি অসৎ হয়, কর্মের মধ্যে কোনো বলদ থাকে, সে মানুষকে মানুষ দ্রুত ভুলে যাবে। এই কারণে আমি আপনাদের সন্তান, এই জায়গায় বেড়ে উঠেছি। আমি সঙ্গীতের মানুষ, আমি একটা সঙ্গীত শ্রমিক। আমি আর কিছু না, কখনো সঙ্গীত শিল্পী নিজেকে বলতে পারি না। আমি একটা কণ্ঠ শ্রমিক, আমি কণ্ঠের কাজ করি। যে রাজমিস্ত্রির কাজ করে সে ওই শ্রমিক, যে মাঠে কাজ করে সে কৃষক শ্রমিক, আমি একটা কণ্ঠ শ্রমিক। এই কণ্ঠ শ্রমিক দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি এইটুকু প্রার্থনা আপনাদের কাছে, দোয়া চাই আপনাদের কাছে, যে মরণের সেই দিন পর্যন্ত মাইক্রোফোনটা মুখের সামনে থাকে, আমি যেন সেগুলো রাখতে পারি। আমার চর্চায়, আমার অনুশীলনে সেগুলো রাখতে পারি। এই দোয়া চেয়ে সবার কাছে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা চেয়ে আমি এই জায়গা আবারও আমি আমার মহব্বতের সাথে আলিঙ্গন করে আপনাদের এত বড় স্বীকৃতি এবং এত বড় পুরস্কার আমার জীবনে, আজকে পুরস্কার প্রাপ্তি, সমস্ত পুরস্কারের শ্রেষ্ঠ পুরস্কার এটি আমার অন্তর থেকে গ্রহণ করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনাদের কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের অন্তর থেকে অন্তরস্থলের মানুষ, আমাদের পঞ্চায়েতের মানুষ, আমাদের প্রাণের মানুষ মনির খানকে। এবারে আমাদের প্রথম পর্বের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠান।